তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের দ্বাদশ অধ্যায় নৌ বীমা নিয়ে আলোচনা করব। যথারীতি আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আলী মর্তুজা মন্ডল, প্রভাষক ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো চলো আমরা লেকচারে চলে যাই। দেখতে পাচ্ছ এটা দ্বাদশ অধ্যায়, লেকচার 1। আর এই অধ্যায়ের নাম হচ্ছে নৌ বীমা, ইংলিশে বলা হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। এই লেকচারে যে বিষয়গুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে নৌ বীমার সংজ্ঞা বা নৌ বীমা বলতে কি বোঝায় সেটা, নৌ বীমার যে গুরুত্ব বা তাৎপর্য সেটা, আর নৌ বীমার চুক্তির প্রয়োজনীয় উপাদান এবং শর্তাবলী, এই বিষয়গুলো এই লেকচারে আলোচনা করা হবে। আশা করি তোমরা আমার ক্লাসের সাথে থাকবা এবং এই প্রয়োজনীয় বিষয়গুলা জেনে নেওয়ার চেষ্টা করবা এবং শেখার চেষ্টা করবা। ওকে, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে নৌ বীমার ধারণা বা সংজ্ঞাটা কি। আচ্ছা, বীমাটা কি আমরা এটা বুঝি, বীমা কাকে বলে তামিম বলো তো? বীমাটা হচ্ছে মানে কোন ঝুঁকি মোকাবেলা করার জন্য মানে আগাম যে প্রস্তুতি আছে ওটা কি বীমা বলে। তাহলে এটা হলো, এটাকে আমরা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবেলার জন্য। তাহলে এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি? স্যার মেরিন ইন্স্যুরেন্স। হুম, স্যার মানে নৌপথে বা মানে নদী পথে চলাচলকারী কোনো জাহাজ বা হচ্ছে মানে ওই ধরনের কোনো যানবাহনের আহ, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবেলার জন্য আগাম যে বীমা করা হয় তাকে হচ্ছে নৌ বীমা বলে। ঠিক আছে। দেখো, ঝুঁকি ব্যবস্থাপনা আসলে এটাকে বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ ঝুঁকিটাকে আমি ব্যবস্থাপনা করে বা একটা ম্যানেজমেন্ট করি বা এটাকে মেইনটেইন করাকে বলা হচ্ছে আসলে বীমা। তো এখানে দুইটা পক্ষ থাকে, একজন বীমাকারী একজন বীমা গ্রহীতা। তাহলে একটা পক্ষ নির্দিষ্ট প্রিমিয়াম বা স্যালারিটা প্রদান করে আর একটা পক্ষ এটা গ্রহণ করে। তার নির্দিষ্ট প্রিমিয়াম বা স্যালারি যে প্রদান করে তাকে বলে বীমা বীমা গ্রহীতা, আর যে এটা গ্রহণ করে তাকে বলে বীমাকারী। অর্থাৎ তাহলে দেখো, এখানে নির্ধারিত প্রিমিয়ামের বিনিময়ে নৌপথে চলাচলকারী জাহাজ ও জাহাজস্থ পণ্য সামগ্রী বীমাকৃত ঝুঁকি দ্বারা আক্রান্ত হয়ে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলে তা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে যে বীমা করা হয় তাকে নৌ বীমা বলা হচ্ছে। অর্থাৎ এটার মূল যে উপযোগ্য বিষয়টা হচ্ছে জাহাজে চলাচলকারী, সমুদ্রে চলাচলকারী কোনো জাহাজ এবং ওই জাহাজে অন্তর্ভুক্ত যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা ভাড়ার এগেনস্টে আসলে এই বীমাটা করা হয়ে থাকে, এই বীমাকে বলা হচ্ছে নৌ বীমা। সাধারণভাবে একে বলা হয় মেরিন ইন্স্যুরেন্স। ইংরেজি মেরিন শব্দের সামুদ্রিক, মেরিন শব্দ দ্বারা কি বোঝানো হচ্ছে? সামুদ্রিক কোনো কিছুকে বোঝানো হয়েছে। আর মেরিন ইন্স্যুরেন্সের শব্দগত অর্থে সামুদ্রিক বীমা হলেও বাংলায় তা নৌ নৌ বীমা নামে কি করা হয়, অভিহিত করা হয় বা বলা হয়। ওকে, এই পথে বাহিত পণ্য ও এর সংশ্লিষ্ট জাহাজও এর উপযোগ্য। নৌ বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, এটা মূলত ক্ষতিপূরণের একটা চুক্তি। বীমা গ্রহীতা যদি নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে এই বীমাটাকে গ্রহণ করে তাহলে এটার এগনেস্টে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা সমুদ্র চলাচলকালে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়ে থাকে ওই জাহাজ বা জাহাজস্থ যে পণ্যগুলান, তাহলে বীমা কোম্পানি এখানে ক্ষতিপূরণটা প্রদান করবে। ঠিক আছে? তাহলে নৌ পত্রে নৌ বীমা পত্রে উল্লেখিত কোনো কারণে জাহাজ বা জাহাজস্থ পণ্য ও এর মাসুলের ক্ষতি হলে শুধুমাত্র বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে। এরূপ ক্ষতি সম্পূর্ণ বা আংশিক
যে কোনো ধরনের হতে পারে। তাই ক্ষতিটা কি হতে পারে, সম্পূর্ণ হতে পারে, আবার আংশিক হতে পারে, ছোট হতে পারে, আবার কি হতে পারে, বড় ধরনের হতে পারে। মানে আমার টোটাল পার্ট, টোটাল জাহাজের একটা অংশ আমার ক্ষতি হতে পারে, টোটাল জাহাজটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, জাহাজের একটা অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমার টোটাল যে পণ্যটা আছে সেই পণ্যর দুই দুই তিনটা স্লট ওটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, বা দুই তিনটা অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, বা পুরা জাহাজটাও আমাদের কি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এটাকে বলা হচ্ছে। ওকে, তো দেখি আমরা পরের স্লাইডে যাই কি বলছে। আচ্ছা, নৌ বিমান চুক্তির নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। যে কোনো জিনিস যদি তুমি চিনতে যাও, বুঝতে যাও, ওটার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করবা যে এটার মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমত যেটা বলছে, নৌ বিমা ক্ষতিপূরণের চুক্তি, এটা মনে রাখবা, নৌ বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। এটা ক্ষতি হবে, সেই ক্ষতিটা পূরণ করবে কে, বীমা কোম্পানি। আচ্ছা, তারপরেরটা বলছে দেখো, ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন বীমাকারী তা প্রদান করবে। বীমাকারী, বীমাকারীটা হচ্ছে বীমা কোম্পানি, বীমাকারীটা হচ্ছে বীমা কোম্পানি, আর বীমা গ্রহীতা হচ্ছে যে বীমাটা গ্রহণ করে। ঠিক আছে, তারপরে দেখো, জাহাজ বা জাহাজস্থ পণ্য ও মাসুল এর প্রধানত অন্তর্ভুক্ত। জাহাজ অর্থাৎ যে জাহাজটা, যে মেরিনটা আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেই বিষয়গুলাই কিন্তু এখানে মোটামুটি অন্তর্ভুক্ত হয়ে থাকে। সেই ক্ষেত্রে যে জাহাজটা দিয়ে আমি পণ্য আমাদের দেশ থেকে আরএনজি সেক্টরের গার্মেন্টস এর যে প্রোডাক্ট গুলান, গার্মেন্টস গুলান আমরা যদি ইউএসএ পাঠাই বা প্যারিসে পাঠাই, তাহলে পাঠানোর পথে এই জাহাজটা চলাচল করতে, যে জাহাজটা এখানে সমুদ্রে ডুবে যেতে পারে, বা পাথরের সাথে ধাক্কা খেতে পারে, বা ব্যাড ওয়েদারের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে, আগুন লাগতে পারে। তাহলে এই জাহাজস্থ যে পণ্য, জাহাজটাকে সেফ রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, এই জাহাজের এগনেস্টে জাহাজের যারা মালিক তারা ওটার এগনেস্টে বীমা করে থাকে। তাহলে সেটাকে বলা হচ্ছে নৌ বীমা। এবং ওই জাহাজের যে পণ্যগুলান আছে, সেই পণ্যগুলা সুস্থ, স্বাভাবিক এবং ভালো মতো যেন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইতে পারে, তাহলে এটার এগেইনস্টও আসলে বীমা করা হয়ে থাকে। যদি এখানে ক্ষতি হইতেই পারে, সেই ক্ষতিটাকে মিনিমাইজ করার জন্য, ঝুঁকিটাকে কমানোর জন্য আসলে এখানে বীমাটা করা হয়ে থাকে। এরূপ পণ্য ওঠানামার সাথে সংশ্লিষ্ট পরিবহন, পণ্যটাকে ক্যারিং করতে হবে, ওঠানামা করতে হবে, এখানে এর পরিবহন আছে, এখানে একটা গুদাম আছে, এবং আনুষঙ্গিক যে বিষয়গুলা, এই সংশ্লিষ্ট সব বিষয় মিলাই এখানে আসলে বীমাটা করা হয়ে থাকে বা করা যায়। বীমাপত্রে উল্লেখ বিপদের সাথে, বীমাপত্রে যে বিষয়গুলোর জন্য আমি বীমাটা করছি সেই বিষয়গুলোর সাথে প্রত্যক্ষ সংশ্লিষ্ট কারণে, প্রত্যক্ষ মানে সরাসরি, প্রত্যক্ষ সংশ্লিষ্ট যে কারণে ক্ষতিতেই শুধুমাত্র ক্ষতি প্রদান করা হয়। অর্থাৎ যে বিষয়গুলোকে বীমাপত্রে উল্লেখ করে বীমাটা গ্রহণ করা হয়েছে, সেখানে সেই বিষয়গুলো যদি এখানে অন্তর্ভুক্ত হয়ে থাকে, বা সেটার এগেনস্টে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে ওইটার এগেনস্টে আসলে ক্ষতিপূরণটা করা হয়ে থাকে। আরো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা সাদ, বলো তো বীমা চুক্তিটা কি ধরনের, দুই একটা বৈশিষ্ট্য বা বীমা চুক্তি সম্বন্ধে একটু বলো, আমি একটু শুনি। স্যার নৌবীমা চুক্তি, হুম, বীমা চুক্তি। স্যার প্রথমত স্যার নৌবীমা হচ্ছে স্যার ক্ষতিপূরণের চুক্তি। এরপরে হচ্ছে স্যার বীমাপত্রে যে সকল নিয়ম, যে সকল কারণে নৌবীমার ক্ষতিপূরণ দেওয়া হবে, যদি সে সকল কারণ প্রত্যক্ষভাবে সংঘটিত হয়, তাহলে স্যার বীমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিবে, অন্যথায় ক্ষতিপূরণ দিবে না। এরপরে হচ্ছে স্যার জাহাজস্থ বা এখানে জাহাজের সাথে বীমার সম্পর্কিত বিষয়বস্তু স্যার। গুলেন কি কি, বীমার বিষয়বস্তু গুলেন কি কি এক্ষেত্রে, নৌ বীমার ক্ষেত্রে বিষয়বস্তু গুলেন কি কি, কি কি বিষয়ের উপর বীমা করা হয়ে থাকে মূলত? স্যার যেমন কি স্যার জলদস্যু, ঘূর্ণিঝড়, তারপরে স্যার আহ, কোন অবস্থা স্যার জাহাজ যদি মাঝখান দিয়ে নষ্ট হয়ে যাওয়া, স্যার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে। এটা তোমাকে সরাসরি বলতে হবে, সেটা হলো জাহাজ, জাহাজস্থ পণ্য। ঠিক আছে, জাহাজ এবং জাহাজস্থ পণ্যের উপর বীমা করা হয়ে থাকে। আর একটা বিষয় হচ্ছে মাসুল, মানে ভাড়ার এগেনস্টেও বীমা করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো নৌ বীমার গুরুত্ব গুলান কি, প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্স বা গুরুত্ব আছে, গুরুত্ব না থাকলে আসলে ওই জিনিসটা করার কোনো দরকারই হয় না। তো তোমরা আজকে ক্লাস করতে আসছো, তাহলে এটারও কিছু সিগনিফিকেন্ট বা ইম্পর্টেন্স আছে, তাই না? তোমাদের সামনে পরীক্ষা, ওভারঅল অনেক ব্যাপার স্যাপার আছে, সবকিছু মিলাই তোমরা ক্লাসে
অ্যাটেন্ড করছো, যারা আসে নাই তারা হচ্ছে হয় তাদের কাছে গুরুত্ব নাই বা তারা এত বিষয় সিরিয়াসলি বিষয়টা নেয়নি। এটার রেজাল্টও তারা কিন্তু পাবে, পাবে না? অবশ্যই পাবে। তো দেখো, নৌ বিমার গুরুত্বের মধ্যে প্রথমে আছে আর্থিক নিরাপত্তা। অর্থাৎ আমার যদি জাহাজটা, আমি যে জাহাজে করে ওই জাহাজের মালিক পণ্য আনা নেওয়ার কাজটা করতেছে, সেটা যদি কোনোভাবেই যদি জাহাজটা ডুবে যায়, তাহলে তার সম্পূর্ণভাবে পুরো টাকাটাই লস হয়ে যাচ্ছে। কিন্তু সেটাকে যদি সে নিরাপদ রাখার জন্য এটা থার্ড একটা পার্টি বা তৃতীয় একটা পক্ষের কাছে যদি একটা তার আয়ের একটা অংশ দেই, বিমাটা বা ঝুঁকিটা তার উপরে দিয়ে দেয়, আলটিমেট ভাবে সে কিন্তু আর্থিক ভাবে বা ফাইন্যান্সিয়ালি কি হবে, ক্ষতির হাত থেকে মুক্তি পাইল। ঠিক আছে। আচ্ছা, তারপরটা ঝুঁকি হ্রাস। আচ্ছা, ঝুঁকিটা হ্রাস, আমার ঝুঁকি আমি টোটাল 100% ঝুঁকি নিয়ে আমি চলাফেরা করতেছি, সেই ঝুঁকিটাকে আমি তৃতীয় একটা পক্ষের কাছে দিয়ে আমি ওইটা বিমা করে আমার ঝুঁকিটাকে, আমার টোটাল যে সম্পদ আছে সেই সম্পদের একটা অংশ হচ্ছে আমার হচ্ছে জাহাজটা, সেই জাহাজের যে ক্ষতিটা, সেই ক্ষতিটা আমি কি করতে পারলাম, আমি লাঘব করতে পারলাম বা ওখান থেকে আমি ক্ষতিটাকে মিনিমাইজ করতে পারলাম। আচ্ছা, বৈদেশিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ। যদি আমরা নর্মালি জানি যে আমি ফ্রান্সে বিজনেস করতেছি, ইউএসএ বিজনেস করতেছি বা অনেক দেশে বিজনেস করতেছি, সেই বিজনেস করতে যে আমার জাহাজটা ডুবে যেতে পারে, আমার এখানে বড় ধরনের ক্ষতি হতে পারে বা ক্ষতি হচ্ছে বা হয়, সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নাই আমার ক্ষতিটা রিকভার করার মতো, তাহলে কিন্তু আমি ব্যবসা বাণিজ্য করার থেকে যে ইন্টারেস্ট বা আগ্রহটা থাকবে সেটা আমি হারায় ফেলবো। কিন্তু আমি যদি জানি এটার এগেনস্টে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, তাহলে আলটিমেট ভাবে ওটার এগেনস্টে আমি একটা কি করব, আমি আলটিমেট ভাবে ওখানে উৎসাহিত হব যে বিজনেস করে আমি আমার হচ্ছে আমার ফিউচারটাকে ডেভেলপ করতে পারি, আমি হচ্ছে দেশ দেশ এবং জাতির জন্য আমরা কাজ করতে পারি। কিন্তু এটার এগেনস্টে যে আমার ক্ষতির যে ব্যাপারটা আছে, আমার ঝুঁকির যে ব্যাপারটা আছে, সেটা একটা কোম্পানি বা তৃতীয় একটা পক্ষ আমার কাছ থেকে নিয়ে নিছে, সেক্ষেত্রে আমার এখানে খুব সমস্যা হবে না। সেই বিষয়টাকে এখানে কি করতে হলো, মিনিমাইজ আমরা এটা ডেভেলপ করতে পারলাম। তারপরে দেখো ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি। ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি দেখো, সমুদ্র পথে পণ্য পরিবহনের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা বা বেশি হওয়ার বেশি হওয়ায় নৌবিমার সহযোগিতা ছাড়া কার্যত এই পথে ব্যবসা বাণিজ্য সম্ভব না। যে কারণে নৌবিমার ফলে ঝুঁকিমুক্ত ব্যবসা পরিচালনার ফলে এর সংশ্লিষ্ট সবার মাঝে ব্যবসায়িক দক্ষতা এবং গতিশীলতা বৃদ্ধি পায়। তুমি যদি একজন সিগনিফিকেন্ট পার্সন হয়ে থাকো, একজন যদি এফিশিয়েন্ট পার্সন হয়ে থাকো, এফিশিয়েন্ট ম্যানেজার হয়ে থাকো, তাহলে তোমার উচিত হবে এটার সাথে নৌবিমা যে প্রতিষ্ঠানের সাথে আছে বা তুমি নৌবিমাটা করেই আসলে আলটিমেট ভাবে এই প্রোডাক্টটাকে কি করা, ডেলিভারি দেওয়া। কারণ পথিমধ্যে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তোমার কোটি টাকার সম্পদ বা কয়েকশো কোটি টাকার সম্পদ একবারে কিন্তু জলে যাবে, তাই না? কিন্তু তুমি যদি এটা বিমা করো, বিমার জন্য যে খরচটা ওটা খুব লিমিটেড, তাহলে ওই টোটাল এয়ার লিমিটেড, তাহলে তোমার পণ্যটা সেফলি ওখানে পৌঁছাচ্ছে। তাহলে তুমি যে পক্ষকে দিচ্ছ বিমাটাকে অ্যাড করে খরচটা ধরে প্রোডাক্টের প্রাইসিং করবা, ওটার উপর ভিত্তি করে তুমি প্রোডাক্টটাকে ওখানে ডেলিভারি দিবা, সমস্যা তো নাই, টাকা তো তোমাকে দিতে হচ্ছে না। সেক্ষেত্রে তুমি কিন্তু সেফ থাকলা, পণ্যটা ঠিকঠাক মতো ওখানে পৌঁছাইতে পারলা। তাহলে মানে তুমি এফিশিয়েন্ট বা দক্ষ ম্যানেজার, দূরদৃষ্টি সম্পন্ন ম্যানেজার। তারপরটা বলা হচ্ছে দেখো, অদৃশ্য রপ্তানি বৃদ্ধি। অদৃশ্য রপ্তানি, আমরা আমদানি করি পণ্য আনি, রপ্তানি করি পণ্যটা বাইরে পাঠাই। অদৃশ্য রপ্তানি কিভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, সেটা হচ্ছে যে যখন আমরা কোনো পণ্য আমরা বাহিরের দেশে রপ্তানি করতেছি, সেই রপ্তানির সাথে যে রপ্তানিকারক দেশ আছে সেই দেশেই আসলে বীমা করা হয়ে থাকে, তাহলে সেই দেশ আলটিমেট ভাবে আর একটা বিজনেসের ক্ষেত্র পাচ্ছে, তাই তো? তারা এখান থেকে দেশটা উপকৃত হচ্ছে অদৃশ্য ভাবেই, এখানে উপকৃত হচ্ছে, এটা আমরা চোখে আসলে আলটিমেট ভাবে ওইভাবে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই দেশ আসলে এখান থেকে কি হচ্ছে, বেনিফিটেড হচ্ছে। তারপরে সর্বশেষ যে ইস্যুটা সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি। তো দেখো, যখন বীমা কোম্পানি কাজ করে থাকে সেটার এগেনস্টে কি হচ্ছে, এখানে কিছু নতুন ছেলে মেয়ে যারা আছে বা শিক্ষিত যারা যুবক আছে, তারা এখানে কি করতে পারতেছে, কাজের একটা ক্ষেত্র পাচ্ছে, তারা এখানে কাজ করতে পারতেছে। তাছাড়াও এখানে বীমা কোম্পানি এই তাদের প্রিমিয়ামের মাধ্যমে বা ইয়ার মাধ্যমে যে টাকাটা সংগ্রহ করতেছে বা তারা প্রিমিয়ামটা সংগ্রহ করতেছে, সেটা বীমা কোম্পানি আবার অন্য একটা খাতে, তারা কি করতেছে, প্রোডাক্টিভ একটা খাতে সেটা আবার বিনিয়োগ করতেছে বা ইনভেস্ট করতেছে। যে এই ইনভেস্টে যেখানে হচ্ছে, যেখানে বিনিয়োগটা হচ্ছে, সেখানে নতুন করে লোকের কি হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, বেশি পরিমাণ লোক নিয়োগ দেওয়া হচ্ছে,
ওখানে প্রোডাক্টিভ কিছু পণ্য তৈরি হচ্ছে, যেটা দেশ জাতি এবং তার নিজের ভাগ্য বদলের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কাজে লাগতেছে। আমি কি বুঝাইতে পারছি? তোমরা কি বুঝতে পারছো সবাই? স্যার স্যার ওই যে ইনডিরেক্ট যে রপ্তানি ওটা কি স্যার আবার একটু বলুন স্যার, অদৃশ্যমান রপ্তানি বৃদ্ধি। অদৃশ্য রপ্তানিটা হচ্ছে যে দেশটা রপ্তানি করে থাকে, মনে করো আমাদের দেশ হচ্ছে গার্মেন্টস প্রোডাক্ট ইউএসএ ইউকে মানে ইউরোপ কান্ট্রিতে কি করতেছে, রপ্তানি করতেছে। কি করতেছে? আমদানি না রপ্তানি? এটা ইম্পোর্ট অর এক্সপোর্ট? এক্সপোর্ট। স্যার এক্সপোর্ট করতেছে স্যার, এক্সপোর্ট করতেছে। তাহলে এটা শর্তটা হচ্ছে, বীমার শর্তটা হচ্ছে যে দেশ এক্সপোর্টার সেই দেশেরই বীমা কোম্পানিতে বীমাটা করতে হবে। তাহলে এখান থেকে যদি যে কন্টেইনার গুলা যাবে ইউএসএ ইউকে যেখানেই যাক না কেন, তাহলে এই টাকাটা পে করবে হচ্ছে ইম্পোর্টার। ইম্পোর্টার কে এটা করবে? ইম্পোর্টার, যে ইম্পোর্ট করে নিয়ে আসবে। তাহলে সে টাকা দিচ্ছে মূলত এই দেশের বীমা কোম্পানি এখান থেকে বেনিফিটেড হচ্ছে, বা তাদের ক্ষেত্রে তারা হচ্ছে এখানে টাকাটা পাচ্ছে। তাহলে এটা কোনো দৃশ্যমান না, অদৃশ্যমান। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। এই সবাই বুঝতে পারছো? সাদ, ইয়া তামিম? স্যার কি ক্লিয়ার হয়নি স্যার। জি আচ্ছা, স্যার বুঝতে পারছি। গালিব, গালিব বুঝছো? গালিব, গালিব আসো? জি স্যার। বুঝছেন স্যার? জি স্যার, আচ্ছা, আরেকবার বললে ভালো তো স্যার। আর একবার বলেন স্যার। ক্লাসে ছিলা? তোমরা ক্লাসে ছিলা না ছিলাম ঘুমাও? স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা শোনো, আমাদের দেশ থেকে যে গার্মেন্টস এর প্রোডাক্ট গুলা, আমরা তো গার্মেন্টস বেশি সেল করি, আমাদের যদি এক্সাম্পল দিতে হয় গার্মেন্টস কে বলা হবে, তাই না? তো এই গার্মেন্টস প্রোডাক্ট গুলা যদি ইউএসএ বা ইউকে তারা যদি বায়ার হয়, তারা যদি বাই করে আমাদের প্রোডাক্টটা নিয়ে যায়, তাহলে তারা হচ্ছে ইম্পোর্টার, তারা হলে আমদানি কারক, আর আমরা হচ্ছে এক্সপোর্টার, আমরা হচ্ছে এক্সপোর্ট করতেছি, আমরা হচ্ছে রপ্তানি কারক, তাই না? তাহলে এখানে বীমার যে শর্তটা আছে সেখানে হচ্ছে রপ্তানি কারক যে দেশটা থাকবে তারাই মূলত এখানে ওই দেশেই ওই দেশ থেকে আসলে বীমাটা করতে হবে। আর এই বীমার যে টাকাটা বা এটার যে প্রিমিয়াম বা কিস্তিটা, এটার যে অ্যামাউন্টটা সেটা পে করবে হচ্ছে ইম্পোর্টার বা আমদানিকারক। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের দেশে যদি 5,000 কোটি টাকার সম্পদ, 5,000 কোটি টাকার গার্মেন্টস চলে যায়, তাহলে এটার এগেনস্টে যতগুলা বীমা হয় আমাদের দেশের বীমা কোম্পানি এখান থেকে কিন্তু এই 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 সুবিধাটা নিতে পারে। তাহলে এটা হলো অদৃশ্যমান রপ্তানি। মানে স্যার ঝুঁকি হলো ইম্পোর্টারদের হাতে। ইম্পোর্ট, ওরা হলো ঝুঁকি এগেনস্টে টাকাটা পে করে ওরা, আর আমরা টাকাটা জি পাই কে? স্যার। আমাদের দেশ। আমাদের দেশ যে দেশ থেকে জি দিব স্যার, মানে ওই দেশকেই দিতে হবে ঝুঁকিটা স্যার ইম্পোর্টার নাই স্যার, এটাই মূল মানে বিষয়, বিষয়। অদৃশ্যমান রপ্তানি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে নৌ বীমা চুক্তির প্রয়োজনীয় উপাদান বা শর্তাবলী। আচ্ছা, উপাদান বা শর্তাবলী না, আমি একটা ভুল করে ফেলছি, এখানে শর্তাবলী না, এটা হচ্ছে বৈশিষ্ট্য। কি এটা? বৈশিষ্ট্য। বাংলাতে আছে। আচ্ছা দেখো, নৌবিমান চুক্তির প্রয়োজনীয় উপাদান, যে উপাদানগুলো লাগবে এবং এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা দেখো। এটা হচ্ছে আইনগত উপাদান সমূহ, আইনগত বা এখানে আইনের যে ব্যাপার স্যাপার গুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো। আর একটা হচ্ছে অন্যান্য উপাদান, অন্যান্য উপাদানগুলো যেগুলো আছে সেগুলো। তো সেই বিষয়গুলো আমরা একটু দেখি পরের স্লাইডে। প্রথমে দেখো আইনগত উপাদানগুলা বা এখানে লিগ্যাল যে এলিমেন্ট গুলো আছে সেই বিষয়গুলো দেখো। সেটার মধ্যে আছে দুইটা পক্ষ, টু পার্টিস, দুইটা পক্ষ থাকবে। একটা পক্ষ হচ্ছে বীমাকারী আর একটা পক্ষ হচ্ছে বীমা গ্রহীতা, দুইটা পক্ষ এখানে থাকবে। তারপরে থাকবে দেখো বৈধ উদ্দেশ্য। নৌ বীমা চুক্তির উদ্দেশ্য হলো
অবশ্যই বৈধ হতে হবে, এটা অবশ্যই লিগ্যাল হতে হবে এবং বৈধ উদ্দেশ্য হতে হবে। এরূপ চুক্তির মুখ্য বিষয় হলো জাহাজস্থ মালামাল ও মাসুল। মাসুল শব্দের অর্থ ভাড়া। তাহলে জাহাজের যে পণ্যগুলো থাকবে সেটা, এবং এটার এগেইনস্টে যে ভাড়াটা প্রদান করা হবে সেটা। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো উভয় পক্ষের যোগ্যতা। উভয় পক্ষ যে বীমাটা করবে, একজন বীমাকারী একজন বীমা গ্রহীতার, তার মধ্যে আইনগতভাবে দুইজনেরই বৈধতা থাকতে হবে। এরা হচ্ছে লিগ্যাল হইতে হবে এবং বৈধ হইতে হবে, বা বৈধতা তাদের মধ্যে থাকতে হবে, সেই বিষয়টা এখানে অবশ্যই আনতে হবে। তো দেখো, সাধারণ চুক্তির ন্যায় নৌবিমান চুক্তির উভয় পক্ষের মধ্যে চুক্তি সম্পাদনে যোগ্যতা থাকতে হবে। এরূপ যোগ্যতা বলতে সাবালক হইতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে, চুক্তি সম্পন্নর অযোগ্য ঘোষিত হয়নি এমন লোক বা ব্যক্তি হইতে হবে। আচ্ছা, তারপরে দেখো নির্দিষ্টতা। এখানে নির্দিষ্টতা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, সার্টিনিটি হচ্ছে নির্দিষ্টতা হচ্ছে, এখানে এই বীমাটার জন্য প্রিমিয়ামের পরিমাণ কত হবে, কত টাকা সম্পদের বীমা করা হচ্ছে, এটার মেয়াদ কতদিন, যাবতীয় যে বিষয়গুলান এখানে স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? বুঝছো তোমরা? জি স্যার। স্যার আরেকবার একটু বলবেন স্যার, আমি স্যার ক্লিয়ার হয়নি স্যার। আচ্ছা, নির্দিষ্টতার শব্দ হচ্ছে বিষয়বস্তুগুলো নির্দিষ্ট থাকতে হবে। সেই কারণে চুক্তিতে বীমাকৃত অঙ্কের পরিমাণ, এখানে যে বীমা করা হচ্ছে সেই বীমার পরিমাণটা কত হবে সেটা উল্লেখ করতে হবে। পলিসির মেয়াদটা কতদিন হবে সেটা উল্লেখ করতে হবে। এখানে যে ক্ষতি বা ক্ষতি উদ্ভবের কারণটা উল্লেখ করতে হবে। এই সাত তুমি করে ফেলো, হ্যাঁ। প্রিমিয়ামের হারটা উল্লেখ করতে হবে, ইত্যাদি বিষয়গুলো স্পেসিফিক ভাবে এখানে সুনির্দিষ্ট ভাবে থাকতে হবে। অর্থাৎ কি কারণে তুমি বীমাটা করছো, কি কি ক্ষতির উদ্ভব হতে পারে সেটা বললা, এই বীমার মেয়াদ কতদিন হতে পারে, টাকার পরিমাণ কত হতে পারে, এটার এগেইনস্টে তুমি কি পাচ্ছ, কতটুকু পাবা, সিস্টেমটা কি, পুরা বিষয়টা এখানে স্পেসিফিক ভাবে তারা উল্লেখ থাকবে। আচ্ছা, তারপরেরটা দেখো লিখিত। এখানে যে কথাগুলো আমি বলতেছি সবকিছু লিখিত বা রিটেন ডকুমেন্টে থাকতে হবে, তাছাড়া কোনো ভ্যালু থাকবে না। ওকে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বীমা চুক্তির অন্যান্য যে উপাদান বা শর্তাবলী গুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, শর্তাবলী না, এখানেও বৈশিষ্ট্য। অন্যান্য যে উপাদান বা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখো। সেটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। এই কথাগুলো আমি অনেক আগে থেকে বলে আসতেছি। সেটা হচ্ছে দেখো, বীমাযোগ্য স্বার্থটা হচ্ছে ক্ষতিপূরণের স্বার্থ, আমার ফাইন্যান্সিয়াল যে ক্ষতিটা হবে ওটার এগেইনস্টে যে স্বার্থটা সেটা। তারপর দেখো চূড়ান্ত সদিচ্ছাটা হচ্ছে দুইটা পক্ষের মধ্যে যাবতীয় যে এখানে টার্মস এবং কন্ডিশন, এবং এখানে যে কোনো হিডেন বিষয়, কোনো পক্ষ কোনো হিডেন বা লুকায়িত কোনো বিষয় থাকবে না, তারা ওপেন করে দিবে যে বিষয়টা এমন। ঠিক আছে? ক্ষতি এবং নিষ্কৃতি, যদি ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতির এগেইনস্টে বীমা গ্রহীতা এখানে নিষ্কৃতি বা মুক্তির জন্য বীমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণটা পেয়ে থাকবে। আচ্ছা, গেল। প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ। প্রত্যক্ষ মানে সরাসরি যে কারণটা, যেটার জন্য আসলে বীমাটা করা হচ্ছে, সেই কারণে যদি ক্ষতিটা হয়ে থাকে সেইটার এগেইনস্টে ক্ষতিপূরণটা এখানে পেয়ে থাকবে। তারপরেরটা হচ্ছে 5 নম্বরে যেটা আছে দেখো, আনুপাতিক অংশগ্রহণ। দেখো, একটা জাহাজ কিন্তু কোটি টাকার সম্পদ, হ্যাঁ, একটা জাহাজই দামি কোটি টাকা। তো ওই জাহাজটার জন্য কোনো বীমা কোম্পানি সরাসরি এককভাবে ওইটাতে ওই পলিসিতে অংশগ্রহণ করতে চাইবে না। তারা বলবে যে এত বড় ঝুঁকিটা আমরা নিতে পারবো না। তখন 5টা বা 6টা বা 10টা কোম্পানি মিলায়ে তারা ওখানে কি করবে, মূলত প্রিমিয়ামটা নিয়ে তারা ওই বীমা পত্রটা বা পলিসিটার মাধ্যমে তারা বীমাটা গ্রহণ করবে। ঠিক আছে? তখন যদি ক্ষতি হয়ে থাকে, যদি সে 20%-এর দায়িত্ব নিয়ে থাকে বীমা কোম্পানি, তাহলে 20%-এর ক্ষতিপূরণ সে করবে, টোটাল ক্ষতির 20%। কথা কি বুঝতে পারছো? তাহলে এখানে 2 বা 4টা বা 5টা বা 10টা কোম্পানি যৌথভাবে যদি টোটাল ওই সম্পদটার বীমাটাকে তারা মেইনটেইন করে বা চালায়, তাহলে ওইটার এগেইনস্টে যদি কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে ওই ক্ষতিপূরণের দায়টা তারা সবার মধ্যে আনুপাতিক ভাবে বা
কি বলবো, এটা শতকরা হারে তারা গ্রহণ করবে। ক্লিয়ার? ওকে, বুঝাইতে পারছি? জি স্যার। ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। মানে ক্লাস করার জন্যই যে করতেছো এটা না, তোমরা ভুলে যাও বাবা, তোমাদের সামনে অনেক বিপদ। ক্লাস হচ্ছে না, ক্লাস করতে আসছো অনলাইনে, একটু অনেস্ট হও, জাস্ট লেগে রেখে একটু প্রত্যেকটা জায়গায় স্যারকে প্রশ্ন করো, শিখো। ঠিক আছে? দরকার নাই এই তোমার এখানে ছবি দেখার, আমার দরকার নেই। ক্লাস করতে আসছো, করো। কারণ কয়েকদিন পরে তোমরা অনেক বড় হয়ে যাচ্ছ, ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাবে। সামনে মানে খুব ব্রাইট একটা ফিউচার তোমার অপেক্ষা করতেছে। তো যদি তুমি চিন্তা করো আমি এরকম কিছু একটা হব, তাহলে তোমাকে এখানে ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই। আর নিজেকে ফাঁকি দিলে তো দিতেই থাকবা, দিন শেষে তুমি তোমাকেই ফেস করবা, আমি যাব না ওখানে। আচ্ছা, তারপরটা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। স্থলাভিষিক্তকরণ জিনিসটা আমরা বুঝি, যদি আমার বীমা কোম্পানি কোনো বীমা গ্রহীতার যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষতির এগেনস্টে যদি কোনো ক্ষতিপূরণটা প্রদান করে থাকে বা দিয়ে থাকে, তাহলে এটার জন্য তারা তারা আসলে কি পায় না, এটার এগেনস্টে ওই যে সম্পদটা তারা ক্ষতিপূরণটা করলো বীমা কোম্পানি, তাহলে ওই সম্পদের মালিকানাটা পেয়ে যায় মূলত বীমা কোম্পানি। কে পেয়ে যায়? বীমা কোম্পানি পেয়ে যায়। এখানে বীমাকারী বীমা গ্রহীতার কোনো আর এখানে অধিকার থাকে না। আমি কি বুঝাইতে পারছি? আপনারা কি বুঝছেন স্যার? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। ওই যে আমি বলছিলাম ছাইয়ের কথা বলছিলাম, অগ্নিকাণ্ডের জি ফলে স্যার, জি স্যার। অগ্নিকাণ্ড হয়ে গেছে, তাহলে ওই ওই রুমে যদি যে ছাইটা আছে সেই ছাইয়ের মালিকটাও আসলে তারাই। তাহলে জাহাজ যদি পুড়ে যায়, ডুবে যায়, সেই জাহাজটা যদি 2 বছর পরও উদ্ধার হয়, আবর্জন শনাক্ত হয় এটা ওই জাহাজটাই, তাহলে এই জাহাজের মালিকানা কিন্তু বীমা কোম্পানি প্রদান করে থাকলে বীমা কোম্পানির। ঠিক আছে? বীমা কোম্পানি মানে বীমাকারী, বীমা গ্রহীতার না, কারণ সে টাকা পেয়ে গেছে, তার মালিকানা শেষ। এবং অন্য অন্য যে শর্তাবলীগুলো আছে সেটাও এখানে ইনক্লুডেড হবে। ওকে, আচ্ছা, এখন দেখো নৌ বিমান চুক্তির কিছু শর্তাবলী আছে, সেটা হচ্ছে একটা হলো ব্যক্ত মানে সরাসরি শর্তাবলী, আর একটা হচ্ছে অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। ব্যক্ত মানে যেটা একদম রিটেন থাকে, এটা এরকমই হইতে হবে, আর যেটা অপ্রকাশিত বাট এটা হতে হবে, সেটাকে বলা হয় অব্যক্ত বা অপ্রকাশিত শর্তাবলী। এই শর্তাবলীগুলো থাকতে হবে, কিন্তু এটা প্রকাশিত না, সরাসরি প্রকাশ করা হয়নি। ঠিক আছে? ব্যক্ত শর্তাবলীগুলো কি কি সেটা দেখো। প্রথমে হচ্ছে সমুদ্র যাত্রার তারিখ, কোন তারিখে কোন পোর্ট থেকে কয়টার সময় এই জাহাজটা ছাড়বে সেই তারিখটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? তুমি তোমার মন গড়া সময় মতো ছাড়লে হবে না। বুঝতে পারছো? তাহলে এখানে কি করতে হবে? তারিখটা উল্লেখ করতে হবে, দ্যাট ইজ কল সমুদ্র যাত্রার তারিখ, ডেট অফ। আচ্ছা, তারপরটা হচ্ছে গন্তব্যস্থল বা পৌঁছানোর তারিখ। শুধুমাত্র এখানটা স্টার্টিং সময়টা বললা তাহলেই হবে না, এটার এন্ডিং পয়েন্ট বা যখন তুমি এটা ওখানে পৌঁছাবে সেই পৌঁছানোর তারিখটাও এখানে কি করতে হবে? উল্লেখ করতে হবে। ক্লিয়ার? তারপর একটা দেখো, বীমাকৃত সম্পদের বৈধতা। যে সম্পদটা বীমা করা হচ্ছে এটা আসলে লিগ্যাল কিনা, বা মালিকানার কোনো ঝামেলা আছে কিনা, বা এখানে এই সম্পদটা কোনো দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কোনো সম্পদ কিনা, সেই প্রত্যেকটা বিষয়ের বৈধতা বা ছাড়পত্র নিয়েই এই পণ্যটাকে তোমাকে জাহাজে উঠাইতে হবে। আচ্ছা, তারপর দেখো নৌপথ বা জাহাজের জাতীয় সংক্রান্ত ঘোষণা। নৌপথ বা জাহাজের, নৌপথ বা জাহাজ, নৌপথ যে যে পথটা ধরে তুমি যাবা, এটা কোন দেশের কোন অঞ্চলের কোন দিক দিয়ে যাবা, এই রুটটা মানে ওই ওই স্থানটা, মনে করো আমি বাংলাদেশের এরিয়া থেকে ইন্ডিয়াতে যাব, ইন্ডিয়া থেকে চায়না হয়ে আমি যাচ্ছি, মানে এসব বিষয়গুলো তোমাকে উল্লেখ করতে হবে। মানে কোন কোন জাতীয়তা, কোন কোন দেশের ভিতর দিয়ে কোন রুট দিয়ে তুমি যাবা, এই পুরা বিষয়টা তো উল্লেখ করতে হবে, এবং ওই জায়গাটার আসলে কোন দেশের মালিকানা বা তাদের কাছ থেকে আমাদের ছাড়পত্র আছে কিনা এই বিষয়টা তোমাদের ক্লিয়ার রাখতে হবে। তারপর দেখো রক্ষী বহর সাথে রাখা। রক্ষী বহরটা হচ্ছে জাহাজের, যখন জাহাজ চলাচল করে এই জাহাজের জন্য কিছু বাহিনী আছে, এই বাহিনীটা হচ্ছে অস্ত্র শস্ত্র সম্মিলিত, সেটাকে বলা হয় রক্ষী বহর। এই রক্ষী বহরটাকে তোমাকে সামনে রাখতে হবে। যদি ছোট মোটো কোনো জলদস্যু বাহিনীরা আসে, তাহলে এই রক্ষী বহর তারা তাদের এই অস্ত্র ব্যবহার করতে পারবে, সবকিছু তারা এই জাহাজটাকে রক্ষার জন্য কাজ করতে পারবে। এদেরকেও টাকা পে করতে হয় বা এটা একটা সিস্টেমের মাধ্যমে আসে। ওকে,
আচ্ছা আচ্ছা, যাই হোক আমি একটা জিনিস মিসিং করে ফেলছি যদিও মনে হচ্ছে, সেটা হচ্ছে অব্যক্ত যে শর্তাবলী গুলান, সেটা আমি একটু বলি, তোমরা একটু শোনো। অব্যক্ত শর্তাবলী গুলান এখানে আছে, সেটা হচ্ছে যে চারটা, একটু পারলে লিখে নাও বা বই আছে। জাহাজের সমুদ্রের চলাচলের যোগ্যতা, জাহাজের সমুদ্রের চলাচলের যোগ্যতা, অর্থাৎ তোমাদের জাহাজটাকে বলতে হবে না যে আপনার জাহাজটাকে চলতে পারবে বা আপনার জাহাজের কিছু সমস্যা আছে কিনা, এই বিষয়টা আসলে বলার দরকার নাই। এই জাহাজটা আসলে সমুদ্রে চলবে বা চলতেই হবে, যেহেতু সে পণ্য আনা নেওয়ার কাজ করে আসতেছে বা করে, দ্যাটস ওয়াই তার জাহাজে চলাচলের যোগ্যতা থাকতে হবে। যাত্রার বৈধতা, এই যাত্রাটা যে করবে এটার জন্য যে ছাড়পত্র, সেই ছাড়পত্রটা জাহাজ যেখান থেকে নেওয়ার কথা অথরিটি থেকে, সেখান থেকে এটা থাকবে, এটা আসলে বলতে হয় না। তারপর হচ্ছে নির্দিষ্ট সময়ে যাত্রা, যদিও এই সময়টা ওখানে উল্লেখ করা আছে, তাছাড়াও জাহাজ আবার ইচ্ছা করে যাচ্ছে না, আজকে না যে কালকে যাব, এটা হবে না। যে দিনের কথা বলা আছে সেই দিনেই তোমাকে যাত্রা করতে হবে। যাত্রার পথ পরিবর্তন না করা, যে স্যার ওই ইন্ডিয়াতে ঝামেলা হচ্ছে, আকাশের খারাপ, এসে আমি ইন্ডিয়াতে না যেয়ে স্যার অন্য দিক দিয়ে মায়ানমার হয়ে যায়, ওটা চলবে না। আপনার যে রুটের কথা বলা হচ্ছে, যেভাবে ছকটা আঁকানো হয়েছে, তুমি ঠিক সেই জায়গা দিয়েই যাবা, ঠিক আছে? তাহলে যাত্রার পথ তোমাকে পরিবর্তন করা যাবে না, এটাই বিষয়। এখন তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সিরিয়াসলি, সেটা হচ্ছে নৌবিমাটা কি, নৌবিমার সংজ্ঞাটা বা বৈশিষ্ট্যগুলো বুঝতে হবে, এবং নৌবিমার গুরুত্বটা বা ইম্পর্টেন্সটা বুঝতে হবে। আর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নৌবিমান চুক্তির প্রয়োজনীয় উপাদান বা শর্তাবলীগুলা, এখান থেকে প্রশ্ন হয়, বরাবরই প্রশ্ন হয়। এই বিষয়গুলা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন বা তোমাদের সৃজনশীলে গ এবং ঘ নম্বর প্রশ্নগুলা, এটা বুঝলে তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবা। আর নৌবিমান চুক্তির যে শর্তাবলীগুলা, যে ব্যক্ত অব্যক্ত শর্তাবলীগুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব বেশি, ঠিক আছে? তো এখান থেকে তোমরা পড়বা। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা পড়বা এই জন্যই তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যে তোমাদের 8 মার্কসের রিটেন লিখতে হবে, 12 মার্কসের এমসিকিউ লিখতে হবে, তার মানে প্রত্যেকটা কথাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। লেকচার শেষে বাসায় পড়বা, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? এখান থেকে কোন ধরনের প্রশ্ন হইতে পারে। তোমাদের কোনো কোশ্চেন আছে? স্যার স্যার মানে কোন মানে জাহাজ যখন সমুদ্রে হচ্ছে মানে মানে কোনোভাবে দুর্ঘটনায় কবলিত হয়ে ওইটার ধ্বংসাবশেষ পরে পাওয়া গেল, ওই ধ্বংসাবশেষটা হচ্ছে কি বীমা কোম্পানির মালিকানায় যাবে না? আমি কি বললাম তোমাকে তখন? তো বলে শেষ করেই দিলাম। আমি স্যার ওইটাই মানে শুনছি, বাট মানে হচ্ছে মানে আমি ক্যাচ করতে পারতেছি না যে আপনি এটাই বলছেন কিনা। তখন প্রশ্ন করতে, তখনই প্রশ্ন করতে স্যার এটা বুঝি নাই। তখন কন্টিনিউ লেকচার চলতেছিল তো এই জন্য আর ডিস্টার্ব করি নাই। ওইটা নিয়ে কথা হয়েছে, কারণ হচ্ছে বীমা কোম্পানি যখন তোমার ক্ষতিপূরণটা দিয়ে দিবে, আমি তখন তোমার ক্ষতিপূরণ দিয়ে দেবো কোনো একটা বিষয়ে। তোমার একটা ল্যাপটপ নিয়ে আমি ল্যাপটপটা হারাই ফেলছি, এই ল্যাপটপের জন্য তুমি নতুন একটা ল্যাপটপ নিয়ে এসছো। আমি বললাম তামিম, তোমার হচ্ছে ল্যাপটপের জন্য 50,000 টাকা দিয়ে কিনেছো, আমি 50,000 টাকা তোমাকে দিয়ে দিছি, তোমার ল্যাপটপটা পাওয়া গেছে, তুমি টাকাও নিছো, পরে বলছো স্যার ওই ল্যাপটপটা কিন্তু আমার। এটা হবে? এটা হওয়ার কথা না। তা বলছে ঠিক আছে, তোমার ল্যাপটপের যে ক্ষতিপূরণটা আমি কিন্তু তোমাকে প্রদান করছি, তাহলে তুমি আমার 50,000 টাকা ফেরত দাও আর ল্যাপটপটা নিয়ে যাও। তুমি একসাথে ডাবল কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবা না, ঠিক আছে? জি তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে আসলে। ওকে, থ্যাংক ইউ। তো তোমাদের সামনে মনে হয় পরীক্ষা, খুব বেশি সময় নাই, একটু পড়ালেখা বাসায় করো, সুস্থ থাকো, সুস্থ তো আছোই। আহ আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি। তো এর মাঝখানে হয়তো ফুয়াদের বাবা মা মারা গেছে, হ্যাঁ। তো যাই হোক, এটাও একটা বিষয়। তো আমরা আসলে সুস্থ থাকতে হবে, আল্লাহ তাআলার কাছে ইবাদত করো। একটু আমরা মানসিক স্বাস্থ্যের অবস্থা কিন্তু খারাপ এখন, বুঝছো? মানসিক স্বাস্থ্যটা আমরা কি বুঝি? আমরা রুমে থেকে থেকে, ক্লাস না করে করে, বা হচ্ছে বাবা মার সামনে থেকে থেকে, বাবা মা সবসময় কথা শোনাচ্ছে, আমাদের মানসিক ভাবে আমরা কিন্তু একটু হয়ে যাচ্ছি। আর সবসময় আমরা ডিভাইস নির্ভর হয়েছি, তো এই ডিভাইসটা খুব বেশি, এটা তুমি না আমি না, আমরা সবাই খুব বেশি থাকলে একটু প্রবলেম হয়। তোমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবা, পারলে ক্রিকেট খেলবা, বা বাইরে একটু হাঁটাচলা করবা, কিছু সময় ওই ডিভাইসের বাইরে থাকবা, সকালে একটু নামাজ পড়বা, মনটা ভালো থাকবে। ভালো কিছু মোটিভেশনাল জিনিস দেখবা, একটু চিন্তা করবা, নিজে একটু একা থাকবা, ঠিক আছে? সব সময় ওই যে
ফোনে ক্র্যাশিং করতে করতে বা সুইচ অফ করতে করতে তোমাদের কি হবে, তোমাদের আরো বেশি মাথায় সমস্যা হবে। একটু বই নিয়ে পড়তে বসো, ম্যাথ করো, ঠিক আছে, কোনো একটা টপিক বোঝার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। ভালো লাগবে মানে ভালো থাকবা তুমি। তো স্যার আজকে এই পর্যন্তই, সবাই তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। তো নেক্সট ক্লাসে দেখা হবে। আর পড়া কিন্তু আমি নিব, নেক্সট ক্লাসে পড়া কিন্তু ধরবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম।